আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালার ছেলে গল্পের শেষ পার্ট। আর তোমাদের ঈদ কেমন কাটলো তা সবাই একটু কমেন্টে জানিও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাতটা শক্ত করে ধরলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি, বুকের ভেতরটা ডিপ ডিপ করছে। আম্মু বলতে শুরু করলেন, শোন বাজান, তুই চলে যাওয়ার কিছুদিন পরেই এই মেয়েটা উম্মাদের মতো আমাদের এই উঠানে এসে হাজির হয়েছিল। আমি তখন দুনিয়া সংসার ভুলে জ্যান্ত লাশ হয়ে ঘরে পড়ে থাকতাম। হঠাৎ একদিন দেখি এই মিহি মেয়েটি এসে আমার পায়ে আশ্রে পড়লো। আম্মু একটু থামলেন, তারপর ধরা গলায় বললেন, ও নিজেই নিজের বিয়ে ভেঙে নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল শুধু একটাই কারণ, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। সেই দিন ও যখন চিৎকার করে সবার সামনে স্বীকার করলো যে তুই নির্দোষ ছিলি, তুই ওর গায়ে হাত দিসনি, তখন মনে হয়েছিল আমার কলিজাটা যেন কেউ ছিঁড়ে নিচ্ছে। আমি নিজের ছেলেকে বিশ্বাস না করে ঘর থেকে বের করে দিয়েছিলাম। আর তোর আব্বা তো সেই কলঙ্ক সইতে না পেরেই না ফেরার দেশে চলে গেলেন। আমি কাঠ হয়ে বসে শুনছি, মিহি পাশের ঘরে মাথা নিচু করে বসে আছে। আম্মু আবার বলতে লাগলেন। মিহি যখন সব খুলে বলল, গ্রামের মানুষ ওকে ছিছি করতে লাগলো, এমনকি গ্রামের কিছু লোক ওকে মারতেও গিয়েছিল। আমি নিজেও ওকে সহ্য করতে পারতাম না। ওকে দেখে মনে হতো ওই মেয়েটাই আমার ঘরটা শ্মশান বানিয়েছে। আমি ওকে কত গালিগালাজ করেছি, কতদিন না খেয়ে থাকতে বলেছি। এমনকি বৃষ্টির রাতেও ও যখন বারান্দায় কুকুরের মতো পড়ে থাকতো, আমি দরজা খুলিনি। ভেবেছিলাম ও চলে যাবে, কিন্তু না রে বাজান, ও এক পাও নড়েনি। তোর কোনো খবর পাচ্ছিলাম না, ঘরে একবেলা খাবার জুটতো না। এমনকি দেখলাম তোর বাবার সে চায়ের দোকানটাও ও খুলেছে। যেই মেয়েটা কোনোদিন নিজের গ্লাসে পানি ঢেলে খায়নি, সেই মেয়ে কিনা ময়লা কাপ ধুয়েছে, মানুষের জন্য চা বানিয়েছে। পাড়ার বকাটে ছেলেরা ওকে কত কথা বলেছে, কিন্তু ও সব মুখ বুজে সহ্য করেছে। শুধু তোর বাবার স্মৃতি আর আমার ভরণ-পোষণের জন্য ও নিজেকে শেষ করে দিয়েছে। আজ এই 4 বছর ধরে আমি যে বেঁচে আছি, এই যে ঘরটা এখনো দাঁড়িয়ে আছে, এই সবই ওই মেয়েটার ত্যাগের ফল। ও নিজের বাবার বিশাল সম্পদ আর আয়ুষের জীবন ছেড়ে আজ এক সাধারণ চাওয়ালের জীবন বেছে নিয়েছে, শুধু তোর কাছে ক্ষমা পাওয়ার আশায়, শুধু প্রায়শ্চিত্ত করার আশায়। আম্মুর কথাগুলো শুনে আমার মাথার ভিতরটা ঝিমঝিম করতে লাগলো। যেই মেয়েটাকে আমি ঘৃণা ভরে থাপ্পড় মারলাম, সে গত 4 বছর ধরে আমার মায়ের সেবা করেছে, আমার বাবার স্মৃতি আগলে রেখেছে। আমি কি করব বুঝতে পারছি না। আমি ধীর পায়ে পাশের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি দরজার পাশে দাঁড়িয়ে দেখলাম মিহি জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ওর গালের সেই লাল দাগটা এখনো স্পষ্ট। হঠাৎ আমার মেয়ে রুহি ওর পেছনে দাঁড়িয়ে ওর ওড়নাটা ধরে টানছে। রুহি তুতলিয়ে বলছে, তুমি কে? তুমি কাঁদছো কেন? মিহি ঝট করে চোখের পানি মুছে নিচে বসে রুহিকে জড়িয়ে ধরলো। ও রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে কাপা গলায় বলল, আমি কেউ না আম্মু, আমি তোমার বাবার কাছে এক পাপী। আমি এই বাসায় কাজ করি আর আমি অনেক পোষা। রুহি ওর ছোট হাত দিয়ে মিহির গালের দাগটা ছুঁয়ে দিল, তারপর বলল, আব্বু তোমাকে মেরেছে তাই না? আব্বু পোষা, আমি আব্বুকে বকা দিব। মিহি রুহিকে বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠলো। আমার বুকটা ফেটে যাচ্ছে। একদিকে আরিশা আমাকে তার ভালোবাসার আমানত দিয়ে গেছে রুহিকে আগলে রাখার জন্য, আর অন্যদিকে মিহি মিহি আমার ফেলে আসা জীবনের সেই ভাঙা অংশগুলো জোড়া দিতে এখানে পড়ে আছে। আমার আম্মুর দেখাশোনা করেছে। আমি আর স্থির থাকতে পারলাম না। ঘরের ভিতরে ঢুকে মিহির সামনে গিয়ে দাঁড়ালাম। আমার ছায়া দেখে মিহি চট করে রুহিকে ছেড়ে দিয়ে আড়ষ্ট হয়ে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে ও দেয়ালের সাথে মিশে যেতে চাইছে। আমি খুব নিচু স্বরে বললাম, মিহি। মিহি কোনো কথা বলল না। ওর চোখের পানি টপ টপ করে মেঝেতে পড়ছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি না জেনেই আপনার গায়ে হাত তুলেছি, আই অ্যাম সরি। মিহি এবার আমার দিকে তাকালো। ওর চোখ দুটো জবার মতো লাল। ও একটা মিলান হাসি দিয়ে বলল, আপনি সরি বলছেন কেন? এই থাপ্পড় তো আমার পাপের তুলনায় অনেক কম। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দেখা মাত্রই মেরে ফেলবেন। বিশ্বাস করুন, এই 4টা বছরে প্রতিটা সেকেন্ড আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আপনার হাতে মার খেয়েও আজ আমার বুকটা হালকা লাগছে। এটা আমার পাওনা ছিল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। এক সময়ের সেই অহংকারী মিহি আর আজকের এই মিহির মাঝে আকাশ পাতাল তফাৎ। আমি আর কিছু বলতে পারলাম না। রুহি আমার দিকে তাকিয়ে বলল, আব্বু তুমি আম্মুকে মেরেছো, উনি তো ভালো। আমি রুহির কথা শুনে বিষম খেলাম। মিহিও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি রুহিকে কোলে তুলে নিলাম। আমি শুধু বললাম, রুহি উনি তোমার আম্মু নয়, চলো মামুনি। আমি রুহিকে নিয়ে আমার রুমে চলে আসলাম, কিন্তু আমার মন পড়ে রইল ওই অপরাধী মুখটার দিকে।
রাতে গ্রামের নিস্তব্ধতা চারিদিকে ঘিরে ধরেছে। আমি বিছানায় বসেছিলাম, রুহি আমার পাশে খেলছিল। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়লো। মিহি দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা নিচু করে ডাকলো, খাবার দেওয়া হয়েছে, আম্মু ডাকছে। আমি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালাম, রুহিকে নিয়ে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি মিহি আম্মু বসে আছে। আমাদের দেখে ও তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। টেবিলে বসেছি, মিহি খুব সাবধানে থালা বাসন সাজিয়ে দিল। ও আমার পাতে ভাত বেড়ে দিল, কিন্তু একবারও চোখের দিকে তাকালো না। আমি নিঃশব্দে খাওয়া শুরু করলাম। আমি রুহিকে এক লোকমা খাওয়াতে গেলাম, কিন্তু রুহি মুখ ফিরিয়ে নিল। ও আঙ্গুল দিয়ে মিহিকে দেখিয়ে বলল, আমি আম্মুর হাতে খাবো। আব্বু তুমি পচা, আব্বু মারে, আমি ওনার হাতে খাবো না। আমি একটু অবাক হলাম, বললাম, রুহি জেদ করো না মা, আব্বু খাইয়ে দিচ্ছে তো। রুহি এবার চিৎকার করে উঠলো। রুহি বলল, না আমি আম্মুর হাতেই খাবো। আমি খুব অপ্রস্তুত হয়ে মিহির দিকে তাকালাম। ওর চোখে ভয় স্পষ্ট দেখতে পারছি। মাথা নিচু করে আসি। আম্মু পাশ থেকে বলল, খাওয়াইয়া দে না মা আমার দাদু ভাইকে। মিহি কাপা কাপা হাতে রুহির পাশে বসলো। ও এক লোকপা ভাত মেখে রুহির মুখে তুলে দিল। রুহি খুব তৃপ্তি করে খাচ্ছে। আমি লক্ষ্য করলাম মিহি যেভাবে লোকমাটা মাখছে আর রুহির মুখটা মুছে দিচ্ছে, ঠিক এভাবেই আরিশা আমাকে আর আমার স্বপ্নদের যত্ন করত। খাওয়ানোর ফাঁকে রুহি মিহিকে বলল, আম্মু আজ আমি তোমার সাথে ঘুমাবো, ঠিক আছে? মিহি আচমকা আমার দিকে তাকালো। আমি রুহিকে বললাম, রুহি কতবার বলবো উনি তোমার আম্মু না? রুহি বলল, না সেই আমার আম্মু, আমি আজ আম্মুর সাথে ঘুমাবো। আমি বললাম, রুহি। আমাকে থামিয়ে দিয়ে আম্মু বলল, ঘুমাইতেই তো চাইছে, এমন করছিস কেন? রুহির জেদ আর আম্মুর পিড়াপিড়িতে আমি আর কিছুই বলতে পারলাম না। বুকটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো। রুহি যাকে আম্মু বলে ডাকছে, তার কারণে এই ঘরটা শ্রীহীন। আমার বাবা আজ কবরে, অথচ নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। সেই মেয়েটাই আজ আমার মেয়ের আবদার পূরণ করছে। মিহি নিঃশব্দে রুহিকে কোলে তুলে নিয়ে পাশের রুমে চলে গেল। আমি পাথরের মতো উঠোনেই বসে রইলাম। মিহি রুহিকে বিছানায় শুইয়ে দিয়ে ওর চুলে বিলি কেটে দিচ্ছিল। রুহি মিহির গলার ওড়নাটা শক্ত করে ধরে ছোট ছোট চোখে ওর দিকে তাকিয়ে আছে। রুহি বলল, আম্মু তুমি এতদিন কোথায় ছিলে? আমার সাথে দেখা করোনি কেন? মিহি চোখের পানি আড়াল করে বলল, আমি অনেক দূরে ছিলাম আম্মু। রুহি বলল, আব্বু বলেছিল তুমি নাকি পরীর দেশে থাকো। তুমিই তো আমার সেই পরীর দেশের আম্মু, তাই না? মিহি চোখের জল ধরে রাখতে পারলো না। ও রুহির কপালে একটা চুমু খেয়ে বলল, আমি তো তোমার কেউ না আম্মু, আমি খুব সাধারণ একজন মানুষ। রুহি বলল, না তুমি আমার আম্মু, তুমি আমায় চকলেট দিবে আব্বু বলতো। এখন চুপচাপ ঘুমাও তো। মিহি আর কথা বাড়ালো না। ও বুঝতে পারলো এই ছোট্ট শিশুর মনে মায়ের যে শূন্যতা, সেটাও যে কোনো নারীর মাঝে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ও রুহিকে আদর করে ঘুম পাড়িয়ে দিল। রাত গভীর হয়েছে। আমি ঘরের দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়ে আছি। চারিদিকে নিস্তব্ধতা যেন আমার ভিতরের হাহাকারকে আরো বাড়িয়ে দিচ্ছে। আরিশার কথা খুব মনে পড়ছে। ও থাকলে আজ দৃশ্যটা অন্যরকম হতে পারতো। ও হয়তো আমার মায়ের সাথে গল্প করতো। রুহিকে নিয়ে আমরা পুরো গ্রাম ঘুরে বেড়াতাম। হঠাৎ পিছন থেকে একটা মৃদু গলার শব্দ শুনতে পেলাম। ফিরে তাকিয়ে দেখি মিহি দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে একরাশ ক্লান্তি আর অপরাধ বোধ। সে খুব আস্তে করে বলে উঠলো, রুহি ঘুমিয়ে গেছে। আমি বললাম, ধন্যবাদ ওর আবদারটা পূরণ করার জন্য। ও খুব জেদি, না পেলে সারা রাত কাঁদতো। মিহি মাথা নিচু করে বলল, সিসি ধন্যবাদ বলছেন কেন? আপনার মেয়ে অনেক কিউট, একদম নিষ্পাপ। ওর চোখে তাকালে সব পাপ ভুলে যাওয়া যায়। কিছুক্ষণ আমাদের মাঝে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করলো। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মিহি খুব নিচু স্বরে জিজ্ঞেস করলো, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি বললাম, বলেন। মিহি বলল, আপনার স্ত্রী, তাকে তো দেখছি না, উনি কোথায়? আপনাদের সাথে আসেননি কেন? আরিশার কথা জিজ্ঞেস করতেই আমার বুকটা ধক করে উঠলো। একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে তাকালাম। তারপর বললাম, আরিশা ও আর কোনোদিন কোথাও যাবে না। রুহিকে পৃথিবীর আলো দেখিয়ে ও নিজে চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে গেছে। ওকে জন্ম দিতে গিয়েই ও আমাদের ছেড়ে চলে গেছে। কথাটা শুনে মিহি যেন আকাশ থেকে পড়লো। ও স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। ও চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তারপর বলল, ও খোদা, আমি সত্যিই জানতাম না। আই এম সো সরি, আমি আপনাকে অনেক হার্ট করে ফেললাম। আমি ম্লান হেসে উত্তর দিলাম, ঠিক আছে, মৃত্যু তো চিরন্তন সত্যি, কারো হাতে নেই এতে। মিহি কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ নিজেকে শক্ত করলো। তারপর বলল,
রাকিব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি সিদ্ধান্ত? মিহি বলল, আমি কাল সকালে এখান থেকে চলে যাব, আর কোনোদিন আপনাদের সামনে আসবো না। আমি অবাক হয়ে তাকালাম আর বললাম, মানে বুঝলাম না, হঠাৎ কেন? মিহি বলল, এখন তো আপনি এসে গেছেন, আপনার মায়ের দেখাশোনা আপনি করতে পারবেন, তার ভরণ পোষণও নিতে পারবেন। আমার যতটুকু প্রায়শ্চিত্ত করার ছিল আমি করেছি। এখন আমি এখানে থাকলে আপনার ঘৃণা আর কষ্টই বাড়বে। আমার প্রয়োজন এখানেই শেষ, তাই কাল ভোরেই আমি চলে যাব। বলেই মিহি দ্রুত ঘুরে বাড়ির ভিতরে চলে গেল। যাওয়ার সময় ওর গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু চাঁদের আলোয় চকচক করে উঠল। আমি কেবল তাকিয়ে রইলাম। যেই মেয়েটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, আর তার চলে যাওয়ার কথাই কেন জানি বুকের ভেতরটা খসখস করে উঠল। এখন আমি কি করব বুঝতে পারছি না। পরের দিন সকালে জানলা দিয়ে আসার রোদের ঝিলিক আর আম্মুর অস্থির ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। আম্মু বারবার আমার দরজা ধাক্কা দিচ্ছিলেন। আমি চোখ কসলাতে কসলাতে দরজা খুললাম। দেখলাম আম্মুর চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা। আমি বললাম, কি হয়েছে আম্মু, এত সকালে এভাবে ডাকছো কেন? আম্মু বলল, বাজান, সর্বনাশ হয়ে গেছে। মিহিরে তো কোথাও খুঁজে পাইতাছি না। ওর ঘরের দরজা খোলা, বিছানা খালি, আশেপাশে কত খুঁজলাম, কোথাও নাই মেয়েটা। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কাল রাতের কথাগুলো মনে পড়ে গেল। ও যে সত্যি চলে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আমি বললাম, আম্মু, ও হয়তো সত্যি চলে গেছে। কাল রাতে ও আমাকে বলেছিল যে ও আমাদের সামনে আসবে না। ও নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। আর যেহেতু আমি ফিরে এসেছি, ও ভেবেছে ওর এখানে থাকার আর প্রয়োজন নেই। আম্মু কপালে হাত দিয়ে দাওয়ায় বসে পড়লেন, তার চোখে জল। আম্মু বলল, এই 4টা বছর ও আমার চোখে চোখে রাখছে। ও গেলে আমার এই ঘরটা যে আবার শ্মশান হয়ে যাবে। ঠিক সেই সময় ভিতর থেকে রুহির কান্নার শব্দ শোনা গেল। আমি দ্রুত রুমে গিয়ে দেখি রুহি বিছানায় উঠে বসে চিৎকার করছে। আমাকে দেখেই ও দুহাত বাড়িয়ে এগিয়ে এলো। রুহি বলল, আব্বু, আম্মু কোথায়? আমি ঘুম থেকে উঠে দেখি আম্মু নেই। আম্মু কোথায় গেছে আব্বু? আমি ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করলাম। আমি বললাম, আম্মু, ও তো কোনো কাজে বাইরে গেছে, চলে আসবে। কিন্তু রুহি কিছুতেই মানতে চাইলো না। ও হাত পা ছুঁড়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। রুহি বলল, না, তুমি মিথ্যা বলছো, তুমি আম্মুকে মেরেছো, তাই আম্মু চলে গেছে। আমি আম্মু চাই। আম্মু না এলে আমি খাবার খাবো না, কিচ্ছু করব না, আমি আম্মুর কাছে যাব। রুহির ওই করুণ কান্না আর আম্মুর ডাক শুনে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। 4 বছর পর ও যার মাঝে মায়ের ছায়া খুঁজে পেয়েছে, সেও এভাবে চলে গেল। আম্মু দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। তিনি আমার কাছে এসে বললেন, রাকিব, তুই নিজের জেদ আর ঘৃণা দিয়ে সব বিচার করিস না। ও তো চেনে না কে অপরাধী আর কে নির্দোষ। ও শুধু চেনে ওর মারে। রুহির জন্য হলেও তুই ওরে ফিরিয়ে নিয়ে আয় বাজান। ওই মেয়েটা ছাড়া রুহির যে কেউ শান্ত করতে পারবে না। আমি রুহির চোখের জল মুছে দিয়ে ওর দিকে তাকালাম। ওর ফোলা ফোলা লাল চোখগুলো যেন আমাকে অনুরোধ করছে। আমি আর স্থির থাকতে পারলাম না। আমি রুহিকে বললাম, লক্ষ্মী সোনা আমার, তুমি কান্না করো না। আব্বু এখনই যাচ্ছে, প্রমিস করছি আমি তোমার আম্মুকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি একদম কাঁদবে না, ঠিক আছে? রুহি একটু শান্ত হয়ে আমার দিকে তাকালো। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, তুমি রুহিকে সামলাও, আমি স্টেশনের দিকে যাচ্ছি। ও হয়তো এখনো ট্রেন পাইনি। আমি দ্রুত তৈরি হয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। মনে একটাই ভয়, আরিশার মতো মিহিরও যদি চিরতরে হারিয়ে যায়, তবে রুহির এই শূন্যতা আমি কোনোদিন পূরণ করতে পারবো না। গাড়িটা ঝড়ের গতিতে মেঠোপথ পেরিয়ে বড় রাস্তার দিকে ছুটছে। স্টিয়ারিং ধরে থাকা আমার হাত দুটো ঘামছে। 4 বছর আগে এই গ্রাম থেকে যখন পালিয়েছিলাম, তখন বুক ভরা ছিল ঘৃণা আর অপমান। আজ আবার সেই একই পথে ছুটছি, কিন্তু এবার মনের ভিতর ঘৃণা নয়, বরং এক ভয়াবহ অস্থিরতা কাজ করছে। বারবার রুহির সেই করুণ মুখটা চোখের সামনে ভাসছে। মেয়েটা জন্মের পর থেকে মায়ের আদর পায়নি। কাল একটা রাত মিহির বুকে মাথা দিয়ে ঘুমানোর পর ও যেন নিজের হারিয়ে যাওয়া জগৎ খুঁজে পেয়েছে। আজ সকালে মিহিকে না পেয়ে ওর যে হাহাকার, সেটা আমি সইতে পারছি না। স্টেশনের কাছাকাছি আসতেই কানে এলো ট্রেনের হুইসেল। বুকটা ধক করে উঠলো। না, এটা হতে পারে না। গাড়িটা ব্রেক কষে থামিয়ে আমি স্টেশনের দিকে দৌড় দিলাম। কিন্তু প্ল্যাটফর্মে পা রাখতেই দেখলাম দূরপাল্লার ট্রেনটা ধোঁয়া উড়িয়ে ধীরগতিতে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশটা যেন হঠাৎ করে একদম নিঝুম হয়ে গেল। আমার 4 বছরের জমানো জেদ আর অভিমান আজ আমাকে এক অসহায়ত্বের কিনারায় দাঁড় করিয়েছে।
ট্রেনের শেষ বগিটা যখন দৃষ্টির আড়ালে চলে গেল, আমার মনে হলো রুহির শেষ আশ্রয়টুকু বুঝি হারিয়ে গেল। আমি প্ল্যাটফর্মের এক কোনায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললাম, নিজেকেই নিজে প্রশ্ন করলাম, এখন আমি বাড়ি গিয়ে রুহিকে কি জবাব দিব? কিভাবে বলবো যে তোমার সেই পরিদেশের আম্মু আবার হারিয়ে গেছে? মুখটা কালো করে ফিরে আসতে চাচ্ছিলাম, ঠিক তখনই হঠাৎ দূরে একটা বেঞ্চের দিকে আমার নজর গেল। দেখলাম একজন নারী মুখ নিচু করে একলা বসে আছে, তার পাশে একটা ছোট্ট ট্রলি ব্যাগ। চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না, ওটা মিহি। আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। আমার পায়ের শব্দ পেয়ে মিহি ঝট করে মুখ তুলল, ওর চোখ দুটো কান্নায় ভিজে লাল হয়ে আছে। আমাকে সামনে দেখে ও যেন বিশ্বাস করতে পারছিল না, ও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেল। আমি ওর সামনে গিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমাদের দুজনের মাঝখানে কয়েক মুহূর্তের জন্য শব্দহীন এক পৃথিবী তৈরি হলো। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি, আর আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমার এই চোখের জল আজ ঘৃণার নয়, বরং এক অদ্ভুত মায়ার। মিহি হঠাৎ করে ডুকরে কেঁদে উঠলো। ও ধরা গলায় বলতে শুরু করলো, আমি যেতে পারলাম না রাকিব, অনেক চেষ্টা করেছি ট্রেনটায় উঠতে, কিন্তু বারবার আম্মুর মুখটা চোখের সামনে আসছিল। এই 4 বছরে আম্মু ছাড়া আমার কেউ ছিল না। আম্মুকে ফেলে আমি একা চলে যেতে পারছি না রাকিব, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ওর এই কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সব সামাজিকতা আর দ্বিধার দেওয়াল ভেঙে আমি মিহিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মিহি আমার এই আকস্মিক আচরণে কেঁপে উঠলো, ওর কান্নার বেগ আরো বেড়ে গেল। আমি ওর কাঁধে মাথা রেখে বলতে লাগলাম, প্লিজ মিহি, আমার মেয়েটাকে বাঁচাও, ও তোমাকে ছাড়া আর কিছুই বুঝতে চাচ্ছে না। তুমি চলে আসার পর থেকে ও এক ফোঁটাও জল মুখে দেয়নি, ও তোমাকে ওর আম্মু ভেবে নিয়েছে। তুমি না ফিরলে আমার মেয়েটা মরে যাবে মিহি, আমার জন্য না হোক, ওই নিষ্পাপ শিশুটার জন্য চলো। মিহি আমার বুকে মুখ লুকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি ওকে ছাড়া যেতে পারছি না রাকিব। আমার বারবার মনে হচ্ছিল রুহি হয়তো আমাকে খুঁজছে। আমরা আর দেরি করলাম না, মিহি সেই ট্রলি ব্যাগ নিয়ে আমি ওকে গাড়িতে তুললাম। ফিরে যাওয়ার পর কারো মুখে কোনো কথা নেই, কিন্তু একটা প্রশান্তি চারিদিকে ছড়িয়ে আছে। বাড়ির সামনে গাড়ি থামতেই দেখলাম আম্মু রুহিকে কোলে নিয়ে উঠানে পায়চারি করছে। রুহি তখনও কাঁদছে। মিহি গাড়ি থেকে নামতেই রুহি যেন জাদু মন্ত্রে ঠিক হয়ে গেল, ওর ছোট্ট মুখটা উজ্জ্বল হয়ে উঠলো। রুহি চিৎকার করে উঠলো, আম্মু! ও আম্মুর কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। নিচে নামতেই ও ছোট ছোট পায়ে মিহির দিকে দৌড়ে গেল। মিহিও দুহাত বাড়িয়ে দৌড়ে গিয়ে রুহিকে বুকে টেনে নিল। রুহিকে কোলে তুলে নিয়ে মিহি ওর কপালে আর গালে পাগলের মতো চুমু খেতে লাগলো। রুহি মিহির গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি পচা, তুমি আমায় ফেলে কেন গেছো আম্মু? আর কোনোদিন যাবা না, ঠিক আছে? মিহি চোখের জল মুছতে মুছতে হাসলো আর বলল, না আম্মু, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। বলেই মিহি রুহিকে আরো চুমু দিতে লাগলো। দূর থেকে দাঁড়িয়ে আমি আর আম্মু এই দৃশ্যটা দেখছিলাম। হঠাৎ মনে হলো 4 বছর আগের সেই শ্মশান হওয়া বাড়িটা আজ আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আরিশা হয়তো ওপর থেকে দেখে খুশি হচ্ছে, কারণ ওর আমানত আজ একা নয়, এক নতুন মায়ের ছায়া খুঁজে পেয়েছে। মিহি রুহিকে কোলে নিয়ে ধীর পায়ে ঘরের ভিতরে ঢুকলো। রুহি যেন ওর কোল থেকে নামতেই চাইছে না, মিহির ওড়নাটা শক্ত করে ধরে রেখেছে, যেন একটু আগলা করলেই ও আবার হারিয়ে যাবে। আম্মুর মুখে আজ 4 বছর পর চিতলে তৃপ্তির হাসি দেখলাম। তিনি বারবার আঁচল দিয়ে চোখের জল মুছছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। রুহি তো মিহির পেছনই ছাড়ছে না। মিহি রান্নাঘরে গেলে ও সেখানে যাচ্ছে, আবার মিহি ঘর গোছাতে বসলে ও পাশে বসে ওর আদো আদো গলায় 101টা প্রশ্ন করছে। মিহিও খুব ধৈর্য নিয়ে প্রতিটা কথার উত্তর দিচ্ছে, আর মাঝে মধ্যে রুহিকে জড়িয়ে ধরে আদর করছে। রাতে আমরা সবাই উঠোনে খেতে বসেছি। আজ পরিবেশটা অন্যরকম। মিহি রুহিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। রুহি খুব আয়েশ করে খাচ্ছে আর মিহির দিকে তাকিয়ে হাসছে। আমি লক্ষ্য করলাম এই একটা দিনেই রুহির চেহারার সেই বিষণ্ণতা একদম কেটে গেছে। আমি খাওয়ার মাঝখানে আম্মুর দিকে তাকিয়ে একটু গম্ভীর গলায় বললাম, আম্মু, একটা কথা বলার ছিল। আম্মু বলল, বল বাজান। আসলে আম্মু, আমি তাড়াহুড়ো করে চলে আসছি। ওখানে আমার অনেক বড় ব্যবসা, 4 বছর ধরে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। আমি না থাকায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছি কাল সকালেই আমি তোমাদের নিয়ে ঢাকা রওনা দেব। তুমি, মিহি আর রুহি সবাই আমার সাথে যাবে। কথাটা শুনে রুহি 2 হাত তালি দিয়ে বলে উঠলো, এ কি মজা, আমরা সবাই একসাথে থাকবো, আব্বু আম্মু আর দিদা সবাই যাব। মিহি থমকে গিয়ে আমার দিকে তাকালো। আম্মু একটু ইতস্তত করে বললেন, বাজান, এই বুড়ো বয়সে আমি শহরে গিয়ে কি করব?
আমি বরং এখানেই থাকি, তোরা যা। আমি কিছু বলার আগেই রুহি আম্মুর হাত ধরে ঝুলে পড়লো। রুহি বলল, না দিদা, তুমি না গেলে আমিও যাব না, আম্মুও যাবে। তুমি না গেলে আমার মন খারাপ হবে। রুহির ওইটুকু আবদার আর চোখের মায়ার দিকে তাকিয়ে আম্মু আর না করতে পারলেন না। দীর্ঘশ্বাস ফেলে মিহির দিকে তাকিয়ে বললেন, কি আর করুম, নাতনির যা জেদ, ঠিক আছে বাজান, আমি রাজি। মিহি নিঃশব্দে মাথা নিচু করে রইল। ওর মনে হয়তো এখনো অনেক দ্বিধা, কিন্তু রুহির ভালোবাসার কাছে ও আজ বন্দি। রাতে রুহির জেদ ধরলো, ও আজ মিহির কাছেই ঘুমাবে। আমি দেখলাম মিহি ওকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে মনে হলো আজ তো নতুন এক ভোরে সূর্য উঠেছে। মিহি খুব ভোরে উঠে রুহিকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রুহিকে একটা লাল ফ্রক পরিয়ে ওর চুলে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে। ওকে একদম রাজকন্যার মতো লাগছে। আমাদের সবার গোছগাছ শেষ, ব্যাগপত্র সব গাড়িতে তোলা হলো। মিহি যাওয়ার সময় একবার আমার বাবার সে চায়ের দোকানটার দিকে তাকালো, যে দোকানটি সে 4 বছর ধরে আগলে রেখেছিল। ওর চোখে জল এলেও মুখে একটা প্রাপ্তির হাসি ছিল। আমরা সবাই রওনা দিলাম। কয়েক ঘন্টা একটানা গাড়ি চালানোর পর যখন ঢাকার ব্যস্ত রাস্তায় ঢুকলাম, রুহি জানালার কাছ দিয়ে বড় বড় বিল্ডিং দেখে অবাক হয়ে যাচ্ছিল। দুপুর নাগাদ আমরা আমাদের ফ্ল্যাটের সামনে পৌঁছালাম। বাসার কলিং বেল বাজাতেই দরজা খুললেন আরিশার আব্বু আম্মু। রুহি ভিতরে ঢুকেই দৌড়ে গিয়ে তার নানুকে জড়িয়ে ধরলো। রুহি বলল, নানু নানু দেখো, আমার আম্মু পেয়ে গেছি, এই যে আমার আম্মু। রুহি আঙ্গুল দিয়ে মিহিকে দেখালো। আঙ্কেল আর আন্টি একদম আকাশ থেকে পড়লেন। তারা প্রথমে আমার দিকে, তারপর মিহির দিকে বিস্ময় নিয়ে তাকাতে লাগলেন। মিহি মাথা নিচু করে আড়ালে দাঁড়িয়ে রইল। আঙ্কেল অবাক হয়ে বললেন, রাকিব, এই মেয়েটিকে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সবাইকে ড্রয়িং রুমে বসতে বললাম। তারপর 4 বছর আগে সেই মিথ্যা অপবাদ, মিহির সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে গ্রামে চলে যাওয়া, আমার মায়ের সেবা করা এবং রুহির সাথে এই অদ্ভুত আত্মিক সম্পর্কের সবটুকু ঘটনা বিস্তারিত খুলে বললাম। সবটা শুনে আঙ্কেল আর আন্টি অনেকক্ষণ চুপ করে রইলেন। আন্টির চোখের জল চলে এসেছে। তিনি উঠে গিয়ে মিহির হাত দুটো ধরলেন। আন্টি বলল, মা, তুমি যা করেছো তা আজকের দিনে কেউ করে না। আরিশা নেই, কিন্তু রুহির জন্য মা হিসাবে আল্লাহ হয়তো তোমাকেই ঠিক করে রেখেছেন। আমরা অনেক খুশি হয়েছি মা। আঙ্কেল আমার কাঁধে হাত রেখে বললেন, রাকিব, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। মিহি ওর ভুলের জন্য যথেষ্ট কষ্ট পেয়েছে। এখন আমরা সবাই মিলেমিশে থাকবো। আরিশার আত্মা এতে শান্তি পাবে। কয়েকদিন পর মিহি রুহিকে এমন ভাবে আগলে রেখেছে যে এক মুহূর্তের জন্য মনে হয় না ও রুহির নিজের মা নয়। রুহিও এখন আর আগের মতো কান্নাকাটি করে না। সারাক্ষণ আম্মু আম্মু করে মিহির পিছু পিছু ঘোরে। শুধু রুহি নয়, মিহি আমার আম্মু এবং আরিশার বাবা মাকেও পরম যত্নে আপন করে নিয়েছে। আরিশার আম্মু তো এখন মিহিকে নিজের মেয়ের মতোই দেখেন। বাড়ির গুমোট পরিবেশটা মিহির ছোঁয়ায় একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। একদিন বিকালে মিহি রুহিকে নিয়ে ছাদে খেলছিল। আমি তখন নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ আম্মু এসে বললেন, আরিশার আব্বু আম্মু আমাকে ড্রয়িং রুমে ডাকছেন। আমি নিচে আসতেই দেখলাম সবাই খুব গম্ভীর মুখে বসে আছেন। আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বু, কোনো সমস্যা? আরিশার আব্বু একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তারপর বললেন, রাকিব, এভাবে আর কতদিন চলবে বলো তো? আমি বললাম, মানে ঠিক বুঝলাম না আব্বু, কিসের কথা বলছেন? আঙ্কেল বলল, এই যে মিহি মেয়েটা, ও তো এখন সব সামলাচ্ছে। রুহি ওকে নিজের মা মেনে নিয়েছে। মিহিও রুহিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমাদের সবার দেখাশোনাও করছে। তাহলে তুমি ওকে সামাজিকভাবে একটা পরিচয় দিচ্ছ না কেন? তোমরা বিয়ে করে ফেললেই তো সব চুকে যায়। বিয়ের কথা শুনতে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। চোখের সামনে আরিশার সেই হাসি ভরা মুখটা ভেসে আসলো। আমি ধরা গলায় বললাম, আব্বু, আপনারা তো জানেনই আরিশা ছাড়া আমি কাউকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। ওকে দেওয়া কথা আমি কিভাবে ভাঙবো? এবার আরিশার আম্মু এগিয়ে আসলেন। তিনি আমার হাত ধরে বললেন, বাবা রাকিব, আরিশা যেখানেই থাকুক ও নিশ্চয়ই রুহিকে খুশি দেখে শান্তি পাচ্ছে। আরিশা নিজেই চেয়েছিল রুহি যেন মায়ের অভাব বুঝতে না পারে। মিয়া সেই অভাবটা পূরণ করেছে। তুমি যদি মিহিকে বিয়ে করো তবে আরিশা উপর থেকে খুশি হবে। ও কখনোই চাইতো না যে তুমি আর রুহি একা থাকো। আম্মু পাশ থেকে বললেন, বাজান, মেয়েটা ওর জীবনের শখ বিসর্জন দিয়ে এই 4 বছর আমার সেবা করেছে। এখন রুহির ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও নিজের জেদটা ছাড়। সবার অনেক বোঝানোর পর আর রুহির ভবিষ্যতের কথা চিন্তা করে শেষমেশ আমি মাথা নিচু করে বিয়েতে রাজি হলাম। আঙ্কেল তখন মিহিকে উপর থেকে ডাক পাঠালেন। মিহি নিচে আসলে আঙ্কেল তাকে বললেন, মিহিমা, আমরা চাইছি
চাইছি তুমি আর রাকিব বিয়ে করো, এতে রুহি তার মায়ের অধিকার পাবে, আর তুমিও এই বাড়ির বউ হয়ে সম্মান নিয়ে থাকতে পারবে। তোমার কি মত? মি অপরাধ মাখা চোখে একবার আমার দিকে তাকালো, তারপর মাথা নিচু করে শান্ত গলায় বলল, আঙ্কেল, আমি ওর জীবনে যে পরিমাণ ক্ষতি করেছি তাতে ওনার পাশে দাঁড়ানোর যোগ্যতাও আমার নেই, কিন্তু রুহির জন্য যদি আমাকে বিষও খেতে হয় আমি তাও হাসি মুখে করব। আপনারা যা ভালো মনে করেন, আমার তাতে কোনো আপত্তি নেই। 2 দিন পর আঙ্কেল ঘরোয়াভাবেই আমাদের বিয়ের আয়োজন করলেন। খুব সাদামাটা ভাবে আমাদের কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। আরিশার বাবা মা নিজেরা দাঁড়িয়েই সব সম্পূর্ণ করলেন। আজ আমাদের বাসর রাত। আমি খুব ধীর পায়ে ঘরে ঢুকলাম। ভিতরে গিয়ে দেখি মিহি রুহিকে নিয়ে বিছানায় বসে আছে। রুহি আমাকে দেখে অবাক হয়ে বলল, আব্বু, তুমি এখানে কি করতে আসছো? তুমি তোমার রুমে যাও, তুমি পচা, আম্মুর সাথে আমি ঘুমাবো। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়লো। আমি দরজা খুলতেই দেখি আরিশার আম্মু দাঁড়িয়ে আছেন। তিনি হেসে ভিতরে ঢুকে রুহির কাছে গেলেন। আন্টি বলল, রুহি দাদু ভাই, এসো তো সোনা, আজ আমরা একসাথে ঘুমাবো। রুহি মুখ ঘুরিয়ে বলল, না, আমি আম্মুর কাছে থাকবো। আন্টি এবার রুহিকে বলতে শুরু করলেন, শোনো, আজকে তোমার জন্য অনেক অনেক চকলেট কিনেছি, আর রাতে তোমাকে পরীর দেশে দারুণ দারুণ সব গল্প শোনাবো। এসো আমার সাথে। গল্প আর চকলেটের নাম শুনে রুহি একটু নরম হলো। সে মিহির দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি কি শুনবো? মিহি মিলান হেসে বলল, হ্যাঁ আম্মু, তুমি নানুর সাথে গিয়ে গল্প শোনো। রুহি এবার খুশিতে খাট থেকে নেমে দৌড় দিয়ে তার নানুর কোলে উঠলো। দরজার দিকে যাওয়ার সময় আমাকে শাসিয়ে দিয়ে বলল, আব্বু, আম্মু আজকে তোমার কাছে থাকলো, তুমি কিন্তু আম্মুকে মারতে পারবে না, ঠিক আছে? রুহি চলে যাওয়ার পর আমি দরজাটা লাগিয়ে দিলাম। ঘরে এখন শুধু আমি আর মিহি। এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। হঠাৎ মিহি খাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর সে আবার খাটে গিয়ে একদম কোনায় জড়সড়ো হয়ে বসলো। আমি তখনও দাঁড়িয়েছিলাম। মিহি নিজের ঘোমটাটা নিজেই খুলে ফেললো। তারপর মিলান হেসে বলল, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন আমি জানি। আমি এও জানি যে তুমি শুধু রুহির জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। বিশ্বাস করো রাকিব, আমি রুহির আম্মু হতে পেরেই অনেক খুশি। তোমার উপর আমার কোনো দাবি নেই, তুমি চিন্তা করো না। আমি নিচে শুয়ে পড়ছি, তুমি খাটে শুয়ে পড়ো। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, মিহি, আসলে জীবনটা তো সিনেমা নয়। আমি শুধু বলতে চাই আমার একটু সময় লাগবে সবকিছু মানিয়ে নিতে। আরিশার জায়গা অন্য কাউকে দিতে সময় লাগবে। তুমি কি আমাকে সেই সময়টুকু দিবে? মিহি মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখে জল চিকচিক করছে। মিহি বলল, কোনো সমস্যা নেই রাকিব, তুমি আমাকে না মানিয়ে নিলেও আমি খুশি। কারণ তুমি যে আমার দেওয়া সব অপবাদ ক্ষমা করে দিয়ে আমাকে রুহির মায়ের স্বীকৃতি দিয়েছো, এটাই আমার জীবনের পরম পাওয়া। এর চেয়ে বেশি কিছু আমি চাই না। আমি আর কিছু না বলে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। মিহি নিচে বালিশ টেনে নিতে চাইলো, কিন্তু আমি বাধা দিলাম। আমি বললাম, নিচে শুতে হবে না, তুমি বিছানাতেই ওপাশে শো, আমি তোমাকে বিশ্বাস করি। মিহি নিঃশব্দে খাটের এক কোনায় শুয়ে পড়লো। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে এসে পড়ছে। আমি জানি আরিশার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না, কিন্তু মিহি যে ত্যাগ আর ভালোবাসা দিয়ে আমাদের ঘরটা জোড়া লাগিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। রুহি আজ তার মা পেয়েছে, আর আমি পেয়েছি জীবনের এক কঠিন সত্য। ঘৃণা আর প্রতিশোধের চেয়েও ক্ষমা আর ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মিহি রান্নাঘরে ব্যস্ত। রুহি ওর পেছন পেছন ঘুরছে আর বলছে, আম্মু, আজ আমাকে সাজুগুজু করিয়ে দাও। মিহি পরম মমতায় রুহিকে কোলে তুলে নিল। ওর নাকে নাক ঘষে দিয়ে বলল, আগে আমার লক্ষ্মী সোনা নাস্তা করে নেবে, তারপর সাজুগুজু, ঠিক আছে? রুহি খিলখিল করে হেসে মিহির গলা জড়িয়ে ধরলো। এটা দেখে আমার বুকটা ভরে গেল। মিহি শুধু রুহির মা হয়নি, ও যেন এই ঘরটার প্রাণ হয়ে উঠেছে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। গভীর রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। বাতাসটা খুব স্নিগ্ধ। হঠাৎ মনে হলো, আমি কি মিহির প্রতি অন্যায় করছি? আরিশা আমার হৃদয়ে চিরকাল থাকবে, সেটা ধ্রুব সত্য। কিন্তু মিহি, সে তো তার ভুলের জন্য 4 বছর তিল তিল করে প্রায়শ্চিত্ত করেছে, আমার মায়ের সেবা করেছে, রুহিকে আগলে রেখেছে নিজের জীবনের চেয়েও বেশি। সেও তো একটা মানুষ, তারও তো ভালোবাসা পাওয়ার অধিকার আছে। ত্যাগের বিনিময়ে তাকে শুধু অবহেলা দেওয়া ঠিক না। মিহি এখন ভালোবাসা পাওয়ার যোগ্য। পরদিন বিকেলে আমি আর রুহি ড্রয়িং রুমে খেলছিলাম।
আমি রুহিকে কাছে টেনে কানে কানে বললাম, আম্মু আজ নানু তোমার জন্য অনেক বড় একটা চকলেট কিনে রেখেছে। আজ রাতে নানুর কাছে গিয়ে ওটা খাবে আর পরীর গল্প শুনবে, কেমন? রুহি খুশিতে লাফিয়ে উঠলো। রুহি বলল, সত্যি আব্বু, অনেক বড় চকলেট? আমি হাসলাম আর বললাম, হ্যাঁ আম্মু, তবে যাওয়ার সময় তোমার আম্মুকে একটু আমার ঘরে পাঠিয়ে দিও তো। রুহি মাথা নেড়ে সাই দিয়ে দৌড়ে মিহির কাছে গেল। কিছুক্ষণ পর দেখলাম রুহি মিহিকে ঠেলে আমার ঘরের দিকে পাঠিয়ে দিয়ে নানুর ঘরের দিকে চলে গেল। আমি ঘরে খাটে বসেছিলাম। মিহি ধীর পায়ে ঘরে ঢুকলো। ওর পরনে একটা সাধারণ নীল শাড়ি, কপালে ছোট্ট একটা কালো টিপ। ওকে খুব মায়াবী লাগছে। মিহি কিছুটা জড়সড় হয়ে জিজ্ঞেস করলো, রুহি বলল তুমি ডাকছো, কিছু লাগবে কি? আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম। ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। মিহি মাথা নিচু করে আছে। আমি হঠাৎ ওর দুই হাত ধরে নিজের দিকে টেনে নিলাম। মিহি চমকে গিয়ে আমার দিকে তাকালো। আমি দুষ্টুমি ভরা গলায় বললাম, হ্যাঁ লাগবে তো। মিহি কাপা গলায় বলল, কি লাগবে তোমার বলো। আমি ঝট করে ওকে জড়িয়ে ধরলাম। মিহি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলো। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, তোমাকে লাগবে। আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রীর পূর্ণ মর্যাদা আর স্বীকৃতি দিলাম মিহি। কথাটা শুনেই মিহির শরীরটা কেঁপে উঠলো। ও মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। সে অস্ফুট স্বরে বলল, তুমি তুমি সত্যি বলছো? আমি কি এইটার যোগ্য? আমি ওর চোখের জল মুছে দিয়ে বললাম, যোগ্যতার চেয়েও বেশি। তুমি যে ধৈর্য আর মায়া দিয়ে আমাদের আগলে রেখেছো, তার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। কান্না থামাও মিহি। কিন্তু ওর কান্না থামছে না। এ যেন দীর্ঘ 4 বছরের জমানো সব কষ্টের মুক্তি। আমি ওকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিলাম। ও আমার বুকে মাথা লুকিয়ে ডুকরে কেঁদে উঠলো। আমি ওর চিবুক ধরে মুখটা একটু উঁচু করলাম। মিহি তখনও লজ্জায় আর আবেগে চোখ বন্ধ করে আছে। আমি একটু হেসে বললাম, তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমার কি লাগবে? মিহি ভেজা গলায় বলল, হ্যাঁ বলো, তোমার আর কি চাই? আমি জীবন দিয়ে হলেও তা পূরণ করব। আমি ওর চোখের দিকে তাকিয়ে একটু দুষ্টুমি করে বললাম, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু রুহির নাকি কি একটা লাগবে। মিহি অবাক হয়ে বলল, রুহির কি লাগবে? ও তো চকলেট খাচ্ছে। আমি ওর একদম কাছে গিয়ে ফিসফিস করে বললাম, রুহি বলছিল ওর নাকি একটা ছোট ভাই লাগবে। একা একা নাকি ওর ভালো লাগে না। মুহূর্তের মধ্যে মিহির ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ও নিজের মুখ লুকিয়ে আবার আমার বুকে আশ্রে পড়লো। ওর এই লজ্জামাখা হাসিটা যেন পুরো ঘরকে আলোকিত করে দিল। আমি আর দেরি করলাম না। ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ধীরে ধীরে ওর ঠোঁটের কাছে মুখ নিয়ে গেলাম। বাইরে তখন ঝিঝি পোকার ডাক, আর ঘরে আমাদের দুই হৃদয়ের স্পন্দন, ঘৃণা, অপরাধ বোধ আর যে ধুয়ে সব ভুলে গিয়ে রুহির ঠোঁটে আমার ঠোঁট জোড়া ডুবিয়ে দিলাম। সেই কি অনুভূতি! আর আপনাদের বোঝানো গেল না। এখন আমরা ভালোবাসার জগতে চলে গেছি রুহির ভাই খুঁজতে। বাকিটা ইতিহাস হয়ে গেল। তো এভরিওয়ান, গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন। আর নেক্সট তোমাদের জন্য একটা সারপ্রাইজড গল্প আছে, তো সবাই অপেক্ষা করো। ধন্যবাদ।